আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের এন্ডোক্রাইন 4th লেকচারে, যেখানে আমরা ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট মেটাবলিজম সম্পর্কে আলোচনা করব এবং এর উপরে বিভিন্ন হরমোন লাইক ক্যালসিট্রায়ল, প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিটোনিন এদের ইফেক্ট সম্পর্কে আলোচনা করব। তো আমরা জানি আমাদের বডিতে টোটাল ক্যালসিয়াম আছে যতটুকু, তার ভেতরে সেটা বিভিন্নভাবে থাকে। যেমন বোনে থাকে, সেলে থাকে এবং এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকে। তো সবচেয়ে বেশি থাকে বোনে, বনে থাকে 99%। সেই 99% এর ভেতরে বোনের 30% অংশ হচ্ছে ম্যাট্রিক্স এবং 70% অংশ হচ্ছে সল্ট। সেই ম্যাট্রিক্সটার 90 থেকে 95% অংশে কোলাজেন ফাইবার থাকে, যেটা এই বোনকে টেনসাইল স্ট্রেংথ দান করে। এবং বাকি অংশে থাকে গ্রাউন্ড সাবস্টেন্স। সেই গ্রাউন্ড সাবস্টেন্সে থাকে এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং প্রোটিওগ্লাইকান। প্রোটিওগ্লাইকানের মধ্যে থাকে কনড্রয়েটিন সালফেট এবং হায়ালুরোনিক অ্যাসিড। আর সল্ট হিসেবে আমাদের থাকে হাইড্রোক্সিল অ্যাপাটাইট সল্ট, যেটার সংকেতটা আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ ক্যালসিয়াম ফসফেটের লবণ, যেটা এই বোনকে কম্প্রেশনাল স্ট্রেংথ দান করে। তো আমরা কিন্তু অন্যান্য মাসেলেও কোলাজেন ফাইবার দেখি, এই জন্য মাসেলেও আমরা টেনসাইল স্ট্রেংথ জিনিসটা পাই। কিন্তু বিভিন্ন মাসেলে বা অন্য কোথাও এই সল্ট পোর্শনটা না থাকার কারণে ওই সব জায়গায় কম্প্রেশনাল স্ট্রেংথটা কিন্তু আমরা পাই না। অর্থাৎ মাসেলকে টানাটানি করলে সেটা ঠিকই আছে, রেজিস্ট্যান্স দান করতে পারবে, কিন্তু মাসেলকে কিন্তু চাপ দিলে সেটা রেজিস্ট্যান্স দান করতে পারে না। কিন্তু বোনকে চাপ দিলেও সেটা রেজিস্ট্যান্স দান করতে পারে, অর্থাৎ এর একটা কম্প্রেশনাল স্ট্রেংথও আছে। নেক্সট কথা হচ্ছে যে এই যে কনড্রয়েটিন সালফেট এবং হায়ালুরোনিক অ্যাসিড, এটার ফাংশনটা কি? এটা আসলে বোনের যে মিনারেলাইজেশন বা সল্ট জমা হওয়ার প্রবণতা, সেটাকে স্টিমুলেট করতে পারে। এছাড়া এর স্পেশাল আর কোনো ফাংশন আছে কিনা সেটা আমাদের জানা নাই। এরপরে আরেকটা কথা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেটের যে রেশিও, সেটা থেকে 1.3 টু 2 এই রেশিওটা মেনটেন করে, অর্থাৎ ক্যালসিয়ামের লেভেলটা বেশি থাকে। আর বোন, যেটা বোনের মধ্যে দুইটা পুল থাকে, একটা হচ্ছে ল্যাবাইল পুল আর একটা হচ্ছে স্ট্যাবল পুল। 0.4 থেকে 1% এটা এক্সট্রাসেলুলার ফ্লুইডের সাথে ডিরেক্টলি কানেক্টেড, অর্থাৎ যে কোনো সময় সেই এক্সট্রাসেলুলার ফ্লুইডকে ক্যালসিয়াম দান করতে পারে অথবা গ্রহণ করতে পারে। এই জন্য এটাকে আমরা বলি ল্যাবাইল পুল। আর বাকি অংশ থেকে অংশগুলো একদম ফিক্সড, অর্থাৎ ওখান থেকে ক্যালসিয়াম কিন্তু আসা যাওয়া করতে পারবে না। এই জন্য ওইটাকে আমরা বলি স্ট্যাবল পুল। এরপরে আমরা বললাম যে সেলে থাকে বাকি 1% ক্যালসিয়াম এবং খুবই লিস্ট অ্যামাউন্ট এক্সট্রাসেলুলার ফ্লুইডে থাকে 0.1% ক্যালসিয়াম। সেই 0.1% ক্যালসিয়াম এক্সট্রাসেলুলার ফ্লুইড বা প্লাজমাতে থাকে এবং এটাই আমাদের জন্য মেইন কনসার্ন, কারণ এটাই বডির ইন্টারনাল এনভায়রনমেন্টের একটা অংশ। তো এখানে কতটুকু থাকে? 2.4 মিলিমোল পার লিটার অথবা 4.8 মিলি ইকুইভ্যালেন্ট পার ডেসিলিটার অথবা 9.4 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা তিন ভাবে থাকে। প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে 41%, অ্যানায়নের সাথে কমপ্লেক্স হিসেবে থাকে 9% এবং ফ্রি অথবা আয়োনাইজড হিসেবে থাকে 50%। তো যারা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে তাদেরকে নিয়ে আমাদের কনসার্ন না, কারণ তারা তো আর রিলিজড অবস্থায় থাকে না বা ফ্রি অবস্থায় থাকে না, চাইলেও ওটা ইউজ করা যায় না। আর বাকি যে পোর্শন, বাকি যে 51%, এদেরকে চাইলে যে কোনো সময় ইউজ করা যায় এবং এরা দেখা যাচ্ছে কিডনিতে ফ্রিলি ফিল্টারও করতে পারে। তো সব দিক দিয়ে এই 51% নিয়ে আমরা কনসার্ন। তার ভিতরে যারা কমপ্লেক্স উইথ অ্যানায়ন, সেটাও কিন্তু মানে ফ্রি অবস্থায় যেহেতু থাকে না, এই জন্য কোনো কাজ করতে পারে না। তো আমাদের মেইন কনসার্ন হচ্ছে যে ফ্রি আয়োনাইজড ক্যালসিয়াম, অর্থাৎ এই 50%, এটা কতটুকু? 1.2 মিলিমোল পার লিটার। তো আমরা জানি যে যেই পরিমাণ ক্যালসিয়াম বডিতে আছে সেটা কিন্তু সুপার স্যাচুরেটেড, অর্থাৎ এটা অধঃক্ষেপণের জন্য যথেষ্ট। আমরা জানি কি যে যে কোনো ধারণ ক্ষমতার উপরে চলে গেলে সেটা প্রেসিপিটেট করার মানে প্রবণতা দেখায় বা অধঃক্ষেপণের প্রবণতা দেখায়। তো ক্যালসিয়ামের লেভেলটা, ফসফেটের লেভেলটা এত বেশি বডিতে থাকে যেটা যে কোনো জায়গায় কিন্তু প্রেসিপিটেট করতে পারার কথা। কিন্তু প্রত্যেকটা সেলে তাহলে কি হয়ে যাওয়ার কথা? ক্যালসিয়াম জমে যাওয়ার কথা। তখন আয়রন ম্যানের মতো আমাদের সবারই কি হয়ে হয়ে যাওয়া উচিত? ক্যালসিয়াম ম্যান হয়ে যাওয়া উচিত, অর্থাৎ প্রত্যেকটা সেলে ক্যালসিয়াম জমে যাওয়ার কথা। কিন্তু এটা কেন হয় না? পাইরোফসফেট থাকার কারণে। প্রত্যেকটা সেলে কি থাকে? পাইরোফসফেট নামের একটা জিনিস থাকে, যেটা এটাকে বাধা দেয়। তো বোনে কেন তাহলে বাধা দিতে পারে না? কারণ বোনে থাকে একটা টিস্যু নন স্পেসিফিক অ্যালকালাইন ফসফেট, যেটা অস্টিওব্লাস্ট সিক্রিট করে। এটা পাইরোফসফেটটাকে ইনহিবিট করে, যাতে সে প্রেসিপিটেট করার প্রবণতাটাকে বাধা দিতে না পারে। নরমালি পাইরোফসফেট কি করে? এই অধঃক্ষেপণটাকে বাধা দেয়। আর এটাকে যদি বাধা দেয় তাহলে বনে কি হয়? অধঃক্ষেপণ হয়। এই জন্যই বনে কিন্তু ক্যালসিয়াম লবণটা জমতে পারে। আর অন্যান্য জায়গাতে কি হয়? নিউক্লিওটাইড পাইরোফসফেট ফসফোডাইএস্টারেজ 1 এবং অ্যাঙ্কাইলোসিন প্রোটিন, এরা কিন্তু পাইরোফসফেটকে স্টিমুলেট করে রাখে বোন ছাড়া বাকি জায়গাগুলোতে। ফলে ওই জায়গাগুলোতে ক্যালসিয়াম কিন্তু অধঃক্ষেপ করতে পারে না। কিন্তু কারো যদি জন্মগত কোনো বিকৃতির কারণে অ্যাঙ্কাইলোসিন প্রোটিনটা
দেখা যাচ্ছে না থাকে, সেক্ষেত্রে তার কিন্তু আমরা অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিস দেখতে পারি, অর্থাৎ বিভিন্ন দেখা যাচ্ছে টেন্ডন অথবা লিগামেন্ট এগুলোতে ক্যালসিয়াম জমে যেতে পারে এবং দেখা যাচ্ছে ওই যে ক্যালসিয়াম ম্যানের মতো অবস্থা হয়ে যেতে পারে, অর্থাৎ বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম জমে যেতে পারে, শক্ত হয়ে যাবে সবকিছু। এরপরে আমরা দেখি যে টোটাল বডি ফসফেটের 85% থাকে বোনে এবং বাকি 14-15% থাকে সেলে এবং বাকি যেই 1% এর চেয়ে কম অংশ সেটা থাকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে। তো আমাদের মেইন কনসার্ন এক্সট্রাসেলুলার ফ্লুইড। সেটা কি অবস্থায় থাকে? এই HPO4 2- এবং H2PO4- এই দুইটা অবস্থায় থাকে, অর্থাৎ আয়নিত অবস্থায় থাকে হাইড্রোজেনের সাথে। এবং ব্লাডে যেহেতু এটা নরমাল লেভেল, এই লেভেল গুলাকে মেজার করা সম্ভব হয় না, এই জন্য আমরা সাধারণত ফসফেটের লেভেলটা মেজার করি এবং ফসফেটের লেভেলটা আমাদের চিলড্রেনে থাকে 4 to 5 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং অ্যাডাল্টে থাকে 3 to 4 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো ক্যালসিয়াম জিনিসটা, এটার সামান্য ফ্লাকচুয়েশন আমাদের জন্য অনেক বেশি সমস্যার কারণ হতে পারে। এই জন্য ক্যালসিয়ামের লেভেলটা বডিতে খুব ওয়েল রেগুলেটেড থাকে, কিন্তু ফসফেটের লেভেলটা খুব বেশি ওয়েল রেগুলেটেড না। কারণ কি? কারণ হচ্ছে এটা যদি 2-3 গুণ বেড়েও যায় বডিতে তেমন কোনো ইফেক্ট আমরা দেখতে পাবো না, অথবা অনেক বেশি কমে গেলেও তেমন কোনো ইফেক্ট দেখতে পাবো না। অর্থাৎ ফসফেটের রেগুলেশনের চাইতে আমাদের মেইন কনসার্ন হচ্ছে ক্যালসিয়ামের রেগুলেশন। তো ক্যালসিয়ামটা আমরা প্রতিদিন কতটুকু খাই? যদি আমরা 1000 মিলিগ্রাম পার ডে তে খাই, অর্থাৎ 1 লিটার দুধে যতটুকু ক্যালসিয়াম থাকে ততটুকু ক্যালসিয়াম আমরা প্রায় রেগুলার খাই। ওইটার ভেতরে 350 মিলিগ্রাম অ্যাবজর্পশন হয় এক্সট্রাসেলুলার ফ্লুইডে। আর এই খাবারটাকে ডাইজেশন অ্যাবজর্পশন করার জন্য কিন্তু বিভিন্ন ডাইজেস্টিভ জুস সিক্রিট হয়, সেটার সাথে 250 মিলিগ্রাম পার ডে এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে ক্যালসিয়াম কিন্তু রিলিজ হয়ে যায়। তার মানে 350 আসে আর 250 যায়, তার মানে কি নেট 100 মিলিগ্রাম পার ডে ক্যালসিয়াম কিন্তু অ্যাবজর্পশন হয়। আর বাকি যে 900 মিলিগ্রাম সেটা কিন্তু ফিসেস দিয়ে এক্সক্রিট হয়ে যায়। তো এক্সট্রাসেলুলার ফ্লুইডে কতটুকু থাকে? 1300 মিলিগ্রাম। তো যেই 100 মিলিগ্রাম পার ডে এক্সট্রা আসলো সেটা কিন্তু কিডনি দিয়ে এক্সক্রিট হয়ে যায়। এবং এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ক্যালসিয়ামের এক্সক্রিশন, অর্থাৎ ক্যালসিয়াম যতটুকু ফিল্টার করবে, আমরা জানি কি যে 41% প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে, আর বাকি যে 59% সেটা কিন্তু ফ্রি এবং কমপ্লেক্সড উইথ অ্যানায়ন অবস্থায় থাকে। ওইটা কিন্তু ফ্রিলি ফিল্টার করে, ওই 59% ফ্রিলি ফিল্টার করে এবং তার ভিতরে 99%ই রিঅ্যাবজর্ব হয়ে যায় এবং 1% কিন্তু এক্সক্রিট হয়। সেই 1%ই 100 মিলিগ্রাম পার ডে। তো এর ভেতরে 90%ই আমাদের কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল আর্লি পোর্শন গুলা থেকে মানে রিঅ্যাবজর্পশন হয়ে যায়, আর বাকি যে 10% সেগুলো কিন্তু লেট পোর্শন গুলা থেকে রিঅ্যাবজর্পশন হয়। এবং এই 10%টা ভ্যারিয়েবল। যদি প্যারাথাইরয়েড হরমোন খুব বেশি কাজ করে তাহলে সবগুলাই রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, আর প্যারাথাইরয়েড হরমোন যদি কম কাজ করে তাহলে খুব হালকা ভাবে, খুব কম ভাবে রিঅ্যাবজর্পশন হবে। তো এই হচ্ছে আমাদের আসা যাওয়ার পথটা। এছাড়াও আমাদের যেসব সেলে যেসব ক্যালসিয়াম আছে সেগুলোর সাথে এক্সচেঞ্জ করতে পারে, অথবা বোনে যেসব ল্যাবাইল পুলের ক্যালসিয়াম আছে সেগুলোর সাথেও কিন্তু এক্সচেঞ্জ করতে পারে। তো আসা যাওয়ার পরিমাণটা এক্ষেত্রে সেম থাকবে, কিন্তু নেট কি কাহিনী হলো সেটা হচ্ছে অ্যাবজর্পশন হবে 100, আর কিডনি দিয়ে সেই 100টা বের হয়ে যাবে। আর খেয়েছিলাম কতটুকু? 1000, তার ভেতরে 900 কিন্তু ফিসেস দিয়ে বের হবে। তো এই যে এত বেশি ফাংশনের মানে ক্যালসিয়ামের কথা বললাম, তার ফাংশনটা কি? তার ফাংশন হচ্ছে সে কিন্তু সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করতে পারে, ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে, মাসেল কন্ট্রাকশনে হেল্প করে, মেমব্রেন পারমিয়েবিলিটি বজায় রাখার জন্য হেল্প করে। ওর বিভিন্ন নার্ভাস ফাংশন আছে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ওইটা বিভিন্ন নিউরোট্রান্সমিটারকে রিলিজ করতে পারে এবং আমাদের বিভিন্ন বোন এবং টিথকে ফর্মেশন করে। তো কখনো যদি আমাদের ক্যালসিয়াম লেভেলটা বডিতে কমে যায় তাহলে আমরা তাকে বলবো হাইপোক্যালসেমিয়া, এবং সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা অনেক এক্সাইটেড হয়ে যাবে এবং মাসেলে বা বিভিন্ন জায়গায় কিন্তু টিটানি দেখা যাবে। তো কেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এক্সাইটমেন্ট হবে? তার কারণ হচ্ছে ক্যালসিয়াম জিনিসটা আমাদের সোডিয়াম চ্যানেলকে ব্লক করে রাখে। তো সোডিয়াম মানে নরমালি বেশি ঢুকতে পারে না বিভিন্ন নার্ভ বা বিভিন্ন সেলে। তো ক্যালসিয়াম যখন কমে যাবে তখন সে আর সোডিয়ামটাকে ইনহিবিট করে রাখবে না, তখন সোডিয়াম সেলের ভিতরে ঢুকবে এবং পজিটিভ আয়ন সেলের ভিতরে ঢুকলে ডিপোলারাইজেশন হবে, এবং ডিপোলারাইজেশন হলে একটা জিনিস খুব বেশি বেশি কাজ করে। তো নার্ভাস সিস্টেম যদি খুব বেশি বেশি কাজ করে তার মানে কি পেশেন্ট বা পিপুল কি হবে? অনেক এক্সাইটেড অবস্থায় থাকবে। আর উল্টা ইফেক্টটা আমরা দেখতে পাবো হাইপার ক্যালসিমিয়াতে। হাইপার ক্যালসিমিয়াতে ওই সোডিয়াম চ্যানেলটা ব্লক করা থাকবে, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অনেক নেগেটিভ থাকবে, সে বেশি কাজ করতে পারবে না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বেশি কাজ না করতে পারলে কি হবে? ডিপ্রেসড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পাবো এবং মাসেল অ্যাক্টিভিটিও কিন্তু কমে যাবে। তো ক্যালসিয়ামের লেভেলটা খুব সামান্য ফ্লাকচুয়েশন হলেই কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়, এজন্য এটার রেগুলেশনটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট।
তো এটার রেগুলেশন আমরা কিভাবে করি? এটার জন্য সামান্য কোনো চেঞ্জ হলে ফার্স্ট লাইন ডিফেন্স কাজ করে, সেটা হচ্ছে ল্যাবাইল পুল অফ ক্যালসিয়াম ইন বোন। সেটা কি হবে, বোন থেকে ক্যালসিয়াম, ল্যাবাইল পুল থেকে ক্যালসিয়ামটা যদি কখনো কমে যায় বডিতে, তাহলে সেই ল্যাবাইল পুল ক্যালসিয়াম ছেড়ে দিবে, অথবা কখনো যদি বেড়ে যায় সেই ল্যাবাইল পুল কিন্তু সেই ক্যালসিয়ামটাকে নিয়ে ফেলবে। কিন্তু সেটাতেও যদি কাজ না হয় তাহলে বিভিন্ন হরমোনাল কন্ট্রোল থাকবে, যেমন অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিটোনিন, এই হরমোনগুলো কিন্তু কাজ করবে। তো আমরা এখন একে একে এই হরমোনগুলোর কাজ জানার চেষ্টা করব। তো এট ফার্স্ট আমরা বললাম অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, তাহলে আমরা দেখি যে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি আমরা কিভাবে পাবো। তো আমাদের বডিতে নরমালি স্কিনে 7 ডিহাইড্রোকোলেস্টেরল নামের একটা জিনিস থাকে, সেটা আলট্রাভায়োলেট রে অর্থাৎ সূর্যের আলো, সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটার সংস্পর্শে আসলে কোলে ক্যালসিফেরল বা ভিটামিন ডি3 এই ফরম্যাটে কনভার্ট হবে। সেটা ব্লাডের সাথে মিশে সব জায়গায় যাবে, কিন্তু লিভারে যখন যাবে, লিভারে একটা জিনিস আছে সেটা হচ্ছে 25 হাইড্রোক্সিলেজ। তো ওইটার অ্যাকশনে সেটা কিসে কনভার্ট হবে, 25 হাইড্রোক্সি কোলে ক্যালসিফেরলে, অর্থাৎ এই কোলে ক্যালসিফেরলে 25 নাম্বার পজিশনে একটা হাইড্রোক্সিলেশন হবে। যেই এনজাইমটা কাজ করবে সেটাকে আমরা বলি 25 হাইড্রোক্সিলেজ। তাহলে এখানে কি তৈরি হলো, 25 হাইড্রোক্সি কোলে ক্যালসিফেরল। তো এক্ষেত্রে একটা নেগেটিভ ফিডব্যাক আছে, অর্থাৎ এটা যখন একবার তৈরি হয়ে যাবে তখন সেটা 25 হাইড্রোক্সিলেজের কাজকে বাধা দিবে। এটার দুইটা কারণে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই 25 হাইড্রোক্সি কোলে ক্যালসিফেরল বেশি দিন জমা থাকতে পারে না, কয়েক সপ্তাহ জমা থাকতে পারে, আর কোলে ক্যালসিফেরল এটা অনেক বেশি দিন জমা থাকতে পারে। তাহলে এটা যাতে খুব বেশি বিয়োজিত হয়ে এটাতে কনভার্ট যদি হয়ে যায় তাহলে তো খুব বেশি দিন এটা আমরা পাবো না। তো যাতে বেশি দিন সংরক্ষণ করা যায় এই জন্য এটাকে ইনহিবিট করা হয়। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা যদি খুব বেশি ভিটামিন ডি খেয়ে ফেলি তাহলে তো সবগুলাই অ্যাক্টিভ হয়ে যাবে। তো সবগুলা যাতে অ্যাক্টিভ না হতে পারে, ভবিষ্যতের জন্য জমায় যাতে রাখতে পারি, অথবা এক্সেস ভিটামিন ডি অ্যাক্টিভিটি যাতে না হয়, এই জন্য কিন্তু নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে এই জিনিসটাকে ইনহিবিট করা হয়। পরবর্তীতে এই 25 হাইড্রোক্সিকোলেক্যালসিফেরল এটা কোথায় আসবে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার সেলস ইন দ্য কিডনি। সেখানে প্যারাথাইরয়েড হরমোনের অ্যাকশনের মাধ্যমে 125 ডাইহাইড্রোক্সিকোলেক্যালসিফেরলে কনভার্ট হবে, এবং এই ক্ষেত্রে যে এনজাইমটা কাজ করবে তাকে আমরা বলি 1 হাইড্রোক্সিলেজ। এই 125 ডাইহাইড্রোক্সিকোলেক্যালসিফেরলকে আমরা বলি ক্যালসিট্রায়ল অথবা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। এটা কিভাবে কাজ করবে বা কি করবে, এটা ক্যালসিয়াম এবং ফসফেট অ্যাবজর্পশন বাড়ায় দিবে জিআইটিতে, এবং এর সামান্য ইফেক্ট আছে ক্যালসিয়াম এবং ফসফেট এক্সক্রিশন কমায় দেওয়ার ক্ষেত্রে। আর বোনে এর ইফেক্ট হচ্ছে, এটা যদি অল্প পরিমাণে থাকে তাহলে এটা ক্যালসিফিকেশনকে প্রমোট করে, আর যদি বেশি পরিমাণে থাকে তাহলে সেটা রিজর্পশনে হেল্প করে। এবং এটা না থাকলে কিন্তু প্যারাথাইরয়েড হরমোন বোন রিজর্পশন করতে পারবে না। অর্থাৎ আমরা জানি প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি, বোন রিজর্পশন করা। তো এটা ছাড়া কিন্তু প্যারাথাইরয়েড হরমোন বোন রিজর্পশন করতে পারে না। তো এই হচ্ছে তিনটা ইফেক্ট। তো এই তিনটা ইফেক্টের ফলে আমাদের লাভটা কি, লাভ হচ্ছে বডিতে ক্যালসিয়াম এবং ফসফেট দুইটার পরিমাণই বেড়ে যাবে। তো যদি কখনো বডিতে ক্যালসিয়াম কমে যায় বা ফসফেট কমে যায় তাহলে ভিটামিন ডিটাকে অ্যাক্টিভ করা হবে, এবং আমাদের যেটা হবে যে এই ভিটামিন ডি এর অ্যাকশনের মাধ্যমে এগুলাকে আবার আগের জায়গাতে ফেরত আনা হবে। তো যেটা বললাম যে জিআইটি তে কি করবে, অ্যাবজর্পশন বাড়ায় দিবে ক্যালসিয়াম এবং ফসফেটের। সেটা কিভাবে করবে, ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে লুমিনাল সাইডে একটা ক্যালসিয়াম ফ্যাসিলিটেটেড ডিফিউশনের জন্য একটা চ্যানেল আছে, একটা ক্যারিয়ার প্রোটিন আছে। তো ওইখান দিয়ে ক্যালসিয়ামটা ঢুকে, আর বেজোল্যাটারাল সাইডে একটা সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্টার আছে। আর ক্যালসিয়ামটাকে সেলের ভেতরে বাইন্ড করার জন্য একটা ক্যালবাইন্ডিন নামের প্রোটিন আছে। তো এখানে যখন ক্যালসিয়ামটাকে রিঅ্যাবজর্পশন করে নেওয়া হবে, অ্যাবজর্পশন করে নেওয়া হবে, তখন কিন্তু সেলের ভিতরে ক্যালসিয়ামের পরিমাণটা কমে গেল, তখন লুমিনাল সাইড থেকে ক্যালসিয়াম কিন্তু ভেতরে ঢুকবে। এখন কথা হচ্ছে ঢুকতে ঢুকতে তো ক্যালসিয়ামের পরিমাণটা অনেক বেড়ে যাবে। তো ক্যালসিয়ামের পরিমাণ যখন বেড়ে যাবে তখন তো নরমালি আর নতুন কোনো ক্যালসিয়াম আসার কথা না। এই জন্য সেই যেই ক্যালসিয়ামটা ভেতরে আসে সেটা কিন্তু একটা প্রোটিনের সাথে বাইন্ড করে ফেলে। এই জন্য যত ক্যালসিয়াম আসবে সব প্রোটিনের সাথে বাইন্ড করে ফেলবে, এবং সেলের ভিতরে সবসময় ক্যালসিয়াম লো থাকবে এবং ক্যালসিয়াম আসতেই থাকবে। এভাবে কিন্তু আমাদের ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হয়। এবং এই অ্যাবজর্পশনটাকে হেল্প করে বা স্টিমুলেট করে কে, ভিটামিন ডি। ভিটামিন ডি এর জন্য এই সেলের ভিতরে একটা রিসিপ্টর আছে, সেই রিসিপ্টরটা তিনটা সাইট, একটা সাইট হচ্ছে ভিটামিন ডি এর জন্য, আরেকটা সাইট হচ্ছে ইন্ট্রাসেলুলার আরেকটা রিসিপ্টর নাম হচ্ছে রেটিনয়েড এক্স রিসিপ্টর, ওইটার জন্য, আর আরেকটা সাইট হচ্ছে ডিএনএ এর জন্য। এই রিসিপ্টর কমপ্লেক্সটা যখন ফর্ম হবে তখন ডিএনএ তে কি হবে, ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশন হওয়ার পর কি হবে, ট্রান্সলেশন হবে। সেই ট্রান্সলেশনের মাধ্যমে কি তৈরি হবে, এই যে এই প্রোটিনগুলা তৈরি হবে, এই ক্যারিয়ার প্রোটিনগুলা। তো এটা যত বেশি তৈরি হবে তত বেশি ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হবে। এইভাবে সে কি করে, এই ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটাকে হেল্প করে। আর আরেকটা জিনিস সে তৈরি করে, নাম হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস। তো এটার অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা এখনো জানি না।
তো প্রথম যেটা বললাম যে ইনক্রিজ অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফেট, ক্যালসিয়াম কিভাবে করে সেটা বুঝতে পারলাম, আর ফসফেট কিভাবে অ্যাবজর্পশন হয় আমরা সেটাই জানি না। তাহলে কিভাবে অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করে সেটা জানা তো আমাদের জন্য দূরের কথা। সেকেন্ড কথা হচ্ছে ফিউ ইফেক্ট ইন ডিক্রিজিং রেনাল ক্যালসিয়াম এন্ড ফসফেট এক্সক্রিশন, এটাতেও হেল্প করে। তো এটাতে তার তেমন কোনো ইফেক্ট নাই, এই জন্য এটা আলোচনা করা খুব একটা সুবিধাজনক না। এরপরে বোনে তার ইফেক্ট হচ্ছে অল্প থাকলে প্রমোট করবে ক্যালসিফিকেশনকে এবং বেশি থাকলে রিজর্পশনকে হেল্প করবে। তো আমরা দেখি যে বোনে আসলে যেটা বললাম যে রিজর্পশন এবং ক্যালসিফিকেশন এটা কিভাবে হয়। বোনে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অস্টিওসাইট, এখানে পিঙ্ক কালারের কিছু অস্টিওব্লাস্ট দেখতে পাচ্ছি এবং ভায়োলেট কালারের কিছু অস্টিওক্লাস্ট দেখতে পাচ্ছি। নর্মালি যেটা হয় অস্টিওব্লাস্ট থেকেই আসলে বোনটা তৈরি হয়। অস্টিওব্লাস্ট কি করে, আমরা দেখেছিলাম যে বোনের ভিতরে থাকে গ্রাউন্ড সাবস্টেন্স এবং ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্স গুলা গ্রাউন্ড সাবস্টেন্স গুলো অর্থাৎ প্রোটিওগ্লাইকান, কোলাজেন ফাইবার এগুলো তৈরি করে। তো এগুলো যখন তৈরি করবে তখন সেটাকে আমরা বলবো অস্টিওয়েড। এবং যখন অস্টিওয়েড অনেকগুলো তৈরি করে ফেলবে তখন ওর ভেতরেই এই অস্টিওব্লাস্টটা কিন্তু গেঁথে যায়। তো যখন গেঁথে যাবে তখন অস্টিওব্লাস্টটা আর কাজ করতে পারবে না। তো সেই অস্টিওব্লাস্ট সহ পুরো অস্টিওয়েডটাকে আমরা বলবো একটা অস্টিওসাইট। তো ওই অস্টিওসাইটে অস্টিওব্লাস্টটা আটকা পড়ে গেছে, তখন আর সে কোনো কাজ করতে পারবে না। কিন্তু ফ্রি অবস্থায় যখন সে সারফেসের দিকে থাকে তখন কিন্তু নতুন নতুন বোন সেল তৈরি করতে পারে। তো এইভাবে বোনটা কিন্তু আসলে তৈরি হয়। আর বোনটা অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু রিজর্পশন করা হয়, অর্থাৎ ভাঙা হয়। অস্টিওক্লাস্টের ভেতর থেকে যেসব লাইসোজোমাল এনজাইম আছে, প্রোটিওলাইটিক এনজাইম, সেগুলো সিক্রিট হয় এবং তার সিক্রিটরি গ্র্যানিউল এবং মাইটোকন্ড্রিয়া থেকে বিভিন্ন অ্যাসিড সিক্রিট হয়। তো প্রোটিওলাইটিক এনজাইমগুলো বিভিন্ন প্রোটিনকে খেয়ে ফেলে, অর্থাৎ দেখা যাচ্ছে কোলাজেন ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স এগুলোকে খেয়ে ফেলবে। আর যে অ্যাসিডগুলো সিক্রিট হয় এগুলো সল্টকে খেয়ে ফেলবে। এইভাবে সে বোনের উপাদানগুলোকে খেয়ে ফেলে, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস করে নিজের ভিতরে নিয়ে নেয়, পরে সেগুলোকে ব্লাডে রিলিজ করে। এভাবে কিন্তু আমাদের অস্টিওক্লাস্ট হয়, অর্থাৎ বোন অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটির মাধ্যমে রিজর্পশন বা ক্ষয় করা হয়। তো যেটা বললাম যে ভিটামিন ডি কি করে যে এই অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দেয়। আরো একটা কথা হচ্ছে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি কিভাবে বাড়ায় দেয়, আমাদের অস্টিওক্লাস্টের মধ্যে কোনো রিসিপ্টর নাই, অর্থাৎ ভিটামিন ডি এর জন্য বা প্যারাথাইরয়েড হরমোনের জন্য কোনো রিসিপ্টর নাই। ওটা কিসের মাধ্যমে কাজ করে, অস্টিওব্লাস্টের মাধ্যমে কাজ করে। অস্টিওব্লাস্ট দুইটা জিনিস রিলিজ করে, একটা হচ্ছে র্যাঙ্ক এল আর একটা হচ্ছে ওপিজি। র্যাঙ্ক এল কি করে, প্রি অস্টিওক্লাস্টিক সেলকে অ্যাক্টিভেট করে। সেই প্রি অস্টিওক্লাস্টিক সেল কিন্তু অনেকগুলো অস্টিওক্লাস্টের জন্ম দিতে পারে, ফলে রিজার্পশন প্রসেসটা কিন্তু অনেক ত্বরান্বিত হয়। আর আরেকটা জিনিস সিক্রিট করে সেটা হচ্ছে ওপিজি। সেই ওপিজি কিন্তু র্যাঙ্ক এল এর প্রক্রিয়াটাকে বা র্যাঙ্ক এল কে ইনহিবিট করে। তো ভিটামিন ডি কি করে, ভিটামিন ডি বা প্যারাথাইরয়েড হরমোন এরা এসে কি করে, ওপিজি কে ইনহিবিট করে। ওপিজি কে ইনহিবিট যদি করা হয় তাহলে র্যাঙ্কেল স্টিমুলেটেড হবে। র্যাঙ্কেল যদি স্টিমুলেটেড হয় তাহলে প্রি অস্টিওক্লাস্টিক সেলগুলো অনেকগুলো অস্টিওক্লাস্ট তৈরি করবে এবং বোন রিজর্পশন হবে। বোন রিজর্পশন হলে কি হবে, বোন রিজর্পশন হলে কিন্তু আমাদের ক্যালসিয়াম এবং ফসফেটটা বোন থেকে রিলিজ হয়ে যাবে এবং ব্লাডে ক্যালসিয়াম এবং ফসফেটের পরিমাণটা বেড়ে যাবে। এটাই আমাদের ভিটামিন ডি এর একটা ফাংশন ছিল। তো এই যে বারবার বোন ভাঙা এবং আবার নতুন করে অস্টিওব্লাস্টের মাধ্যমে গড়া, এই প্রসেসটাকে আমরা বলি বোন রিমডেলিং। এটা কেন দরকার, বোনের স্ট্রেংথ বজায় রাখার জন্য, এবং কোন জায়গায় যদি স্ট্রেস মানে অনেক চাপ পড়ে সেই জায়গায় বোন রিমডেলিং অনেক বেড়ে যায়, তখন ওই জায়গায় সেই স্ট্রেসটা ধরে রাখার একটা ক্ষমতা তৈরি হয়। তারপরে বডি শেপের সাথে বোনের শেপ যাতে খাপ খাওয়াতে পারে সেই জন্য রিমডেলিংটা দরকার। তারপরে হচ্ছে ওল্ড বোন কিন্তু ব্রিটেল হয়ে যায়, অর্থাৎ ভঙ্গুর হয়ে যায় এবং অনেক দুর্বল হয়ে যায়। তো এটা যাতে না হয় এই জন্য নিউ বোন দ্বারা এদেরকে রিপ্লেস করা হয়। তাহলে এই ছিল আমাদের ভিটামিন ডি এর অ্যাকশন। সে কি করে, অ্যাবজর্পশন বাড়ায় দেয়, তারপরে এক্সক্রিশনে তার সামান্য ইফেক্ট আছে, আর বোনে ইফেক্ট হচ্ছে মেইনলি বেশি যখন থাকে তখন রিজর্পশন করে। এভাবে সে ক্যালসিয়াম এবং ফসফেট দুইটাই ব্লাডে বাড়ায় দেয়। এরপরে আমরা প্যারাথাইরয়েড হরমোন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে অবস্থিত, ওপরে দুইটা নিচে দুইটা, অর্থাৎ একই সাথে চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কিন্তু আমাদের আছে। তো এই গ্ল্যান্ড গুলো এমন যে দুইটা কেটে ফেললেও সমস্যা নাই, তিনটা কেটে ফেললেও একটা অনেক বেশি হাইপারট্রফিড হয়ে এই যোগানটা দিতে পারে, কিন্তু সবগুলা কেটে ফেললে কিন্তু অনেক বেশি সমস্যা হবে। এই জন্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে কিন্তু আমরা লাইফ সেভিং গ্ল্যান্ডও বলে থাকি। তো এই গ্ল্যান্ডের ভিতর কিন্তু দুইটা টাইপের সেল আমরা পাবো, একটা হচ্ছে চিফ সেল আর একটা হচ্ছে অক্সিফিল সেল। চিফ সেল থেকেই মেনলি আমাদের প্যারাথাইরয়েড হরমোনটা কিন্তু রিলিজ হয়। প্যারাথাইরয়েড হরমোনটা আসলে কি করে, এটা বোন রিজর্পশনকে স্টিমুলেট করে, তার মানে বোন ভেঙে ফেলে। বোন ভেঙে ফেললে কি হবে, একটু আগে আমরা রিজর্পশনের প্রসেসটা দেখলাম যে কিভাবে হয়।
তো বোন যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু এখান থেকে ক্যালসিয়াম এবং ফসফেটটা বের হয়ে আসবে, কিন্তু প্যারাথাইরয়েড হরমোনের টার্গেট হচ্ছে সে শুধু ক্যালসিয়ামকে বাড়াবে। তো সে যখন ফসফেটকেও বাড়াই ফেললো, সেই ফসফেটটা কিন্তু পরবর্তীতে সে এক্সক্রিট করে দেয়। ফলে নেট এফেক্টটা হচ্ছে শুধু ক্যালসিয়াম ব্লাডে বৃদ্ধি পাবে এবং ফসফেটের পরিমাণটা কমে যাবে। তো বোন রিজর্পশন সে দুইটা প্রসেসে করে। এট ফার্স্ট র্যাপিড ফেজ অর্থাৎ ক্ল্যাবাইল পুল থেকে সে সবগুলা ক্যালসিয়ামকে রিলিজ করে দেয়। এরপরে স্লো ফেজ অর্থাৎ অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি বাড়ায় দেওয়ার মাধ্যমে বোনগুলাকে ভেঙে ফেলে। ভেঙে ভেঙে সে ক্যালসিয়াম এবং ফসফেটকে ব্লাডে রিলিজ করে। এখন কথা হচ্ছে কিভাবে সিক্রিট হয়। যখন ব্লাডে ক্যালসিয়াম কমে যায় তখন প্যারাথাইরয়েড হরমোন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে ক্যালসিয়ামের জন্য একটা রিসিপ্টর থাকে। সেই ক্যালসিয়াম যদি সেখানে বসে তাহলে সেটা ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মাধ্যমে সিগন্যাল দিতে পারে, এবং সেখান থেকে কি হয় আমরা জানি যে ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম কিভাবে কাজ করে। ফসফোলাইপেজ সি ফসফাটাইডাইল আয়নোসিটল ডাইফসফেটকে ভেঙে ফসফাটাইড আয়নোসিটল ট্রাইফসফেট এবং ডায়াসাইল গ্লিসারলে কনভার্ট করে, এবং আয়নোসিটল ট্রাইফসফেট কি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ করে সেলের ভেতর থেকে। অর্থাৎ এই ক্যালসিয়ামটা কি করবে, যেই সিক্রিটরি ভেসিকুলের ভেতরে প্যারাথাইরয়েড হরমোনটা আবদ্ধ থাকবে সেখান থেকে প্যারাথাইরয়েড হরমোনটাকে কি করবে সেল মেমব্রেনের কাছে যে অ্যাটাচ করে দিবে, ফলে প্যারাথাইরয়েড হরমোনটা কিন্তু ব্লাডে সিক্রিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ক্যালসিয়াম যখন কম থাকবে বডিতে তখন প্যারাথাইরয়েড হরমোনটা সিক্রিট হবে, আর যখন ক্যালসিয়াম ওখানে বসে থাকবে তখন কিন্তু প্যারাথাইরয়েড হরমোনটা সিক্রিট হবে না। এইভাবে এইভাবে প্যারাথাইরয়েড হরমোনটা ব্লাডে সিক্রিট হবে এবং সে কি করবে, এট ফার্স্ট বোন রিজর্পশন করবে। সেকেন্ডে সে কি করবে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে ফসফেট রিঅ্যাবজর্পশনটা কমাই দিবে এবং ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থেকে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটা বাড়াই দিবে। তো কিভাবে সেটা করবে সেটা আমরা দেখি। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে আমরা জানি যে বেজোল্যাটারাল সাইডে আমাদের আছে একটা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। সেটা কি করে সবসময় 3টা সোডিয়াম বের করে আর 2টা পটাশিয়াম সেলের ভেতরে ঢুকাই দেয়, অর্থাৎ সেলের ভেতরে সোডিয়াম কমায় ফেলে। সেলের ভেতরে যেহেতু সোডিয়াম কমায় ফেলছে তাহলে লুমিনাল সাইড থেকে কিন্তু সোডিয়াম ঢুকতে চায় এবং সাথে একটা করে ফসফেটও আসে। তো এইভাবে কিন্তু ফসফেটটা সেলের ভিতরে ঢুকলো এবং ফসফেটটা একটা চ্যানেল দিয়ে কিন্তু ব্লাডে আবার চলে যায়। এইভাবে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে ফসফেটটা কিন্তু অ্যাবজর্পশন করা হয়। তো প্যারাথাইরয়েড হরমোন কি করে, এই ফসফেট রিঅ্যাবজর্পশনটা কমায় দেয়। কিভাবে, সে একটা সার্পেন্টাইন রিসেপ্টরে যখন বসে তখন ভেতরে একটা জি স্টিমুলেটরি প্রোটিন অ্যাক্টিভেট হয় এবং সেটা অ্যাডিনালাইল সাইক্লেসকে অ্যাক্টিভেট করে, সেটা সাইক্লিক এএমপি লেভেলটা বাড়ায় দেয় এবং সেটা একটা প্রোটিন কাইনেজ এ কে অ্যাক্টিভেট করে। সেই প্রোটিন কাইনেজ এ কিন্তু এই যে আমাদের সোডিয়াম ফসফেট সিম্পোর্টার ছিল সেটার অ্যাক্টিভিটিকে ইনহিবিট করে, ফলে সোডিয়ামটা কিন্তু ফসফেটটা কিন্তু খুব ভালোভাবে রিঅ্যাবজর্পশন হতে পারে না। এইভাবে সে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে ফসফেটটাকে কমায় ফেললো। কেন ফসফেট কমালো, কারণ তার উদ্দেশ্য হচ্ছে ক্যালসিয়াম বাড়ানো। যদি ফসফেট থাকে তাহলে তো ক্যালসিয়াম আর ফসফেট একসাথে থাকবে, তখন তো আমি ফ্রি ক্যালসিয়াম পেলাম না। এই জন্য সে ফসফেট রিঅ্যাবজর্পশনটাকে কিন্তু কমায় দিচ্ছে। এবং সে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে 1 হাইড্রোক্সিলেজের অ্যাক্টিভিটি বাড়ায় দেওয়ার ফলে ওই যে আমরা বলেছিলাম 25 হাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, সেখান থেকে 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল তৈরি হবে এটার অ্যাক্টিভিটির মাধ্যমে। তো এটা কিন্তু নেসেসারি ফর অ্যাক্টিভেশন অফ ভিটামিন ডি। তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে এই কাজটাও সে করে। আরেকটা কাজ কি বললাম, ডিস্টাল কনভলিউটেড টিউবুলে ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে সে বাড়ায় দিবে। আমরা জানি ডিস্টাল কনভলিউটেড টিউবুলের বেজোল্যাটারাল সাইডে ক্যালসিয়াম এটিপিএস আছে এবং সোডিয়াম ক্যালসিয়াম এটিপিএস আছে। এইভাবে সে ক্যালসিয়ামকে ঢুকায় দেয় সেলের ভেতরে, ফলে ক্যালসিয়াম কমে যায় এবং আরো নতুন নতুন ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ঢুকতে পারে। তো যখন একটা প্যারাথাইরয়েড হরমোন এখানে বসে তখন জি স্টিমুলেটরি প্রোটিন সাইক্লিক এএমপি সিস্টেমের মাধ্যমে সে প্রোটিন কাইনেজ একে অ্যাক্টিভেট করে এবং এই প্রোটিনগুলা অর্থাৎ এই আয়ন চ্যানেল তারপরে বিভিন্ন এটিপিএস এগুলাকে সে কিন্তু সিনথেসিসও করতে পারে এবং স্টিমুলেটও করতে পারে। এবং সেই সাথে আছে ক্যালবাইন্ডিন। ক্যালবাইন্ডিন কেন দরকার আমরা আগেই বলেছি, যে যাতে এখানে সেলের ভিতরে ক্যালসিয়াম বেড়ে গেলেও সেটা ক্যালবাইন্ডিনের সাথে বাইন্ড অবস্থায় থাকে, ফলে সেলের ভিতরে সবসময় মনে হয় যাতে যে ক্যালসিয়াম কম আছে, ফলে আরো নতুন নতুন ক্যালসিয়াম কিন্তু ঢুকতে পারে। তো এই সবগুলার অ্যাক্টিভিটি বাড়ায় দেওয়ার ফলে প্যারাথাইরয়েড হরমোন কিন্তু ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে বাড়ায় দিতে পারে। তো আমরা দেখলাম যে প্যারাথাইরয়েড হরমোন কি করলো, যে প্রথমে বোন ভেঙে ক্যালসিয়াম এবং ফসফেট রিলিজ করলো, পরে ফসফেট গুলাকে এক্সক্রিট করে দিল এবং ক্যালসিয়ামটাকে রেখে দিল, ফলে ব্লাডে কিন্তু ক্যালসিয়ামটা বৃদ্ধি পাবে। আরেকটা হরমোন আছে সেটা হচ্ছে ক্যালসিটোনিন। এটার ইফেক্টটা একদম সেম প্যারাথাইরয়েডের উল্টা।
এটা একটা পেপটাইড হরমোন, এটা থাইরয়েড গ্ল্যান্ডের সি সেল অথবা প্যারাফলিকুলার সেল থেকে রিলিজ হয়। এটা কি করে, উল্টা কাজটা করে, বোন রিজার্পশন কমায় দেয় এবং ক্যালসিয়াম ফসফেট এক্সক্রিশন বাড়ায় দেয়, ফলে বডি থেকে কিন্তু ক্যালসিয়াম এবং ফসফেটের লেভেলটা কমে যায়। তো এই ছিল আমাদের আজকে ক্যালসিয়াম এবং ফসফেট মেটাবলিজম সম্পর্কিত কথাবার্তা। ধন্যবাদ সবাইকে।